আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যতবার ভাবি আমাদের পরাধীন মন্ত্রীকে নিয়ে কথা বলবো না, আমি যতবার ভাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কথা বলবো না, কিন্তু আমাকে ততবার কথা বলতে হয়, কারণ তারা এমন এমন কিছু কাজ করে যেগুলা দেখার পর কথা না বলে থাকা সম্ভব হয়ে ওঠে না। যেগুলা দেখার পর কথা যদি না বলি তবে জাতির কাছে, দেশের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে আজন্ম প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে হবে। সুতরাং সেই সব কথা তো আমাকে বলতেই হবে। গত 10 দিনে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, এই গণমাধ্যমগুলোর শিরোনাম যদি আপনারা দেখেন তাহলে স্পষ্ট বুঝে যাবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কোথায় গিয়ে ঠেকেছে, কি হচ্ছে বাংলাদেশে। আসেন একটা একটা করে আপনাদেরকে দেখাই। মেয়ের শেষ আবদার, বাবা আমাকে বুকে নাও, পানি দাও। একটা হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্ট পায়নি, শিশুটা মারা গিয়েছে খুব সম্ভবত। আইসিইউ সংকটে 1 মাসে 229 জনের মৃত্যু, শিশুর সংখ্যা 91 জন। আইসিইউ সংকট। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন, উনি কি সাথে করে আইসিইউ নিয়ে গেছেন, নাকি আইসিইউ বিক্রি করে দেওয়া হয়েছে, নাকি আইসিইউ যেভাবে সংরক্ষণ করতে হয়, যেভাবে পরিচর্যা করতে হয় সেগুলো করা হচ্ছে না, যার কারণে নষ্ট হয়ে গেছে? নয়তোবা হঠাৎ করে আইসিইউ সংকট কেন দেখা দিল? প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে দেবেন। 26 দিনে 166 শিশুর মৃত্যু, হাসপাতালে 14,000। হামের টিকা নাই, আইসিইউ সংকট, সিসিইউ সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নাই। কিভাবে এই শিশুগুলাকে রক্ষা করবে চিকিৎসকরাই, বা কিভাবে এই শিশুদেরকে রক্ষা করবে? এই প্রশ্নের উত্তরটাও আপনাদের থেকে আমি জানতে চাই। আশা করি কমেন্ট বক্সে আইসা বলে যাবেন। তেল নাই, হামাগো পেটে ভাতও নাই। যারা দিনমজুর, যানবাহন চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, পরিবারের জীবন ব্যয় মেটায়, যখন সেই পরিবহন সেক্টর বন্ধ থাকে তখন স্বাভাবিকভাবেই সেই শ্রমিকগুলার পেটে ভাত জুটবে না, তাদের পরিবার চলতে পারবে না, তাদের সন্তানদের চিকিৎসা হবে না, তাদের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা হবে না। এই যে ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে গেছে দেশ, এর মধ্যে গতকাল আরো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তারেক রহমান বলেছে না, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেখবেন তার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি, এই প্ল্যানের অংশ হিসেবে গতকাল কি হয়েছে, আমার কথা না, প্রথম সারির গণমাধ্যমের সংবাদটাই দেখেন। কুষ্টিয়ায় আস্তানায় হামলা করে পীরকে হত্যা করা হয়েছে। সাধু সন্ন্যাসী পীর হোয়াটএভার, কুষ্টিয়াতে হামলা করা হয়েছে, আস্তানায় হামলা করে সেই পীরকে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। তার অন্যায় ধর্ম অবমাননা করেছে। যার যার ধর্ম সেই সেই পালন করবে। বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই না? নাকি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র? না। বাংলাদেশে কি খেলাফতের শাসন কায়েম হয়ে গেছে? বাংলাদেশের মানুষ কি সবাই একাধারে ইসলাম গ্রহণ করেছে? তাহলে একজন পীর, একজন সন্ন্যাসী, সে কি এমন করেছে? ধর্ম যদি সে অবমাননা করত, তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা যেত, প্রশাসন এটা দেখতো। কেন তৌহিদি জনতার নামে সেই পীরকে পিটিয়ে হত্যা করবে? এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে হবার মতো ঘটনা নয়। এত কিছু হচ্ছে, পীরকে হত্যা করা হলো ধর্ম অবমাননার অভিযোগ এনে। 166 জন শিশু মৃত্যুবরণ করেছে হামের প্রকোপে, 14,000 ভর্তি, চিকিৎসা সরঞ্জাম নাই, টিকা নাই, আইসিইউ নাই, সিসিইউ নাই। তেলের অভাবে পরিবহন সেক্টর ধ্বংসের পথে, পরিবহন শ্রমিকরা না খেয়ে দিন পার করতেছে, পরিবারের ভরণ পোষণের ব্যয় মেটাতে পারতেছে না। মৃত্যু শয্যায় একজন মেয়ে অক্সিজেন মাস্ক মুখে পরে তার পিতাকে বলতেছে বুকে জড়িয়ে নাও। সারা বাংলাদেশে আইসিইউ সংকট, সেই সংকটে 230 জন শিশুর মৃত্যু ঘটেছে। এই সব কিছুর মধ্যে এইরকম একটা বিধ্বস্ত দেশ, এইরকম একটা পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলা নাই, চিকিৎসা সেবা নাই, আইনের শাসন নাই, নাগরিক অধিকার নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের পরাধীন মন্ত্রী কর্নেল জাঞ্জুয়ার পুত্র, না না ভুল, মেজর জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান মঞ্চ নাটক দেখতে পরিবার সমেত বেইলি রোডে গিয়েছিলেন। সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান, আমাদের পরাধীন মন্ত্রী কর্নেল জাঞ্জুয়ার পুত্র। আরে মিস্টেক হয়ে যায় বারবার। মেজর জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান সপরিবারে তার স্ত্রী সন্তান দুজনকে নিয়ে মঞ্চ নাটক দেখতে গিয়েছিলেন। আমাদের তারু কাকা দেশের ওইটা মেরে দিয়ে এখন মঞ্চ নাটক দেখে। কয়েকদিন পূর্বে একটা হলিউডের সিনেমা দেখতে গিয়েছিল না,
রাজধানীর সীমান্ত স্কয়ারে, সীমান্ত সম্ভারে, মনে আছে আপনাদের? এইরকম প্রধানমন্ত্রী আপনারা প্রত্যাশা করেছিলেন? এইরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল? জনাব তারেক রহমান একটা বারের জন্যেও যারা হামের প্রকোপে মারা যাচ্ছে, যেই সব শিশুরা, তাদের প্রতি সমবেদনা জানিয়ে কোনো প্রকার বার্তা দিয়েছেন? দলীয় কোনো বার্তা পেয়েছেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো বার্তা পেয়েছেন? পান নাই। উনি দেন নাই, কারণ উনার সময় হয় নাই, উনার সময় হবেও না। বাংলাদেশটা একটা ধ্বংসের মধ্য দিয়ে আগাচ্ছে। বাংলাদেশের শিশুরা, ভাই এটা কোনো জোকস না, শিশু বাচ্চা, এক একজনের বয়স 6 মাস, 8 মাস, 9 মাস, 5 মাস। এই বাচ্চাগুলা টিকার অভাবে মারা যাচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী কর্নেল জাঞ্জুয়ার পুত্র, ও শেট, মেজর জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান সিনেমা দেখতে যাচ্ছেন, মানুষকে বলতেছেন আপনারাও দেখতে পারেন ভালো সিনেমা, আবার মঞ্চ নাটক দেখতে যাচ্ছেন। তিনি একবারের জন্য হসপিটালে যাইতে পারলেন না। উনি সরকারি হসপিটালে যাবেন না, ভালো কথা, একটা প্রাইভেট হসপিটালে গিয়ে দেখতেন, 10টা শিশুকে দেখে আসতেন, চাইতে পারতেন কিনা? এটা তো সোয়াচে রোগ না, এটা তো তারেক রহমানকে স্পর্শ করলেই তার আক্রান্ত হবার সম্ভাবনা নাই। তাহলে তিনি কেন যাচ্ছেন না? তিনি কি যারা তেলের অভাবে, যেই পরিবহন সেক্টরের শ্রমিকরা না খেয়ে থাকতেছে, তাদের পরিবার না খেয়ে আছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছেন? জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করা সম্ভব, আদৌ কিভাবে, কি পরিকল্পনা এই সরকার হাতে নিচ্ছে, এই ধরনের কোনো বার্তা পরাধীনমন্ত্রী সাহেব দিয়েছেন? দেন নাই। আইসিইউ সংকট, এই নিয়ে কোনো কথা স্বাস্থ্যমন্ত্রীর বলতে শুনেছেন? বলে নাই। উল্টো বলতেছে শেখ হাসিনার আমলে হামের টিকা দেওয়া হতো না, এইটা সেইটা, কত মিথ্যাচার। আচ্ছা, 21 শতাব্দীতে এসে কেউ মিথ্যা কথা বললে সেটা কি চেপে রাখা যায়? এটা কি সম্ভব? মানে মানুষ তো মূর্খ হয়, মানুষ তো নির্লজ্জ হয়, কিন্তু এদের মতো মূর্খ, এদের মতো নির্লজ্জ, এদের মতো বেহায়া আমি আমার জীবদ্দশায় কোথাও দেখি নাই। অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে, কিন্তু বিএনপি আর জামাতের মতো মিথ্যা কথা অন্য কেউ বলে না। জনাব তারেক রহমান যা যা করতেছেন, এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ হিসাব করে রাখতেছে। ভাইবেন না জবাব পাবেন না। আমি কোনো হুমকি টুমকি দিচ্ছি না, আমি কিছু বলছিও না, বাংলাদেশের মানুষ বলতেছে। আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে পূর্ণাঙ্গ জবাব বাংলাদেশের মানুষ দেবে। আপনার মতো নির্লজ্জ, কাণ্ডজ্ঞানহীন প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আসে নাই। শিশুরা মারা যাচ্ছে, সে গিয়ে নাটক দেখে, সে গিয়ে সিনেমা দেখে। আমি পেট্রোল, ডিজেল, অকটেন সংকটের কথা বাদ দিলাম, আইসিইউ সংকটের কথা বাদ দিলাম, 166 জন শিশু মারা গিয়েছে, নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় ফ্যাক্ট। এই শিশুদের জীবনের কি মূল্য নাই? যদি থাকতো, যদি তারেক রহমান সেই শিশুদের জীবনের মূল্যকে মিন করত, তবে তিনি অবশ্যই হসপিটালে দেখতে যেতেন। কার কাছে কি প্রত্যাশা করি আমরা? আসলে এইসব প্রত্যাশা তার কাছে করা উচিত না। ভালো থাকবেন দর্শক, পারলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর হামে যেসব শিশু মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে সৃষ্টিকর্তা তাদেরকে ভালো জায়গায় পৌঁছে দিক। ধন্যবাদ। এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন, বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। জরুরি অবস্থা জারি থাকাকালীন সেনাবাহিনীর হাতে যে ধরনের ক্ষমতা থাকে, মানে সেই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 2024-এর সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন আছে। বাংলাদেশের নির্বাচিত সরকারের বয়স যখন প্রায় 2 মাস হতে চলেছে, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তরে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই দরবার অনুষ্ঠিত হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম দরবার, এবং যেটা প্রত্যাশিত থাকবার কথা ছিল এবং আলোচিত হবার কথা ছিল যে বাংলাদেশে বেসামরিক কাজে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে গত 20 মাস ধরে, সেই 2024-এর আগস্টের পর থেকে এটা কবে অবসান হতে যাচ্ছে, মানে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে,
কিন্তু বিস্ময়কর হলেও সত্য, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যখন বক্তব্য রেখেছেন, সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরতে পারে সে প্রসঙ্গে কোনো ইঙ্গিত দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। সম্ভবত এটা বুঝে নেওয়াই ভালো যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করে না সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, কারণ সেনাবাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আপনার সকলের জানমালের দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের মুখ থেকে আমরা শুনিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার যে পতন ঘটেছে সেটাও আনুষ্ঠানিকভাবে এসে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সাথে নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এবং তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জানমালের দায়িত্ব নিচ্ছেন এবং এরপর সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে সাথে করে সোজা বঙ্গভবনে চলে গিয়েছিলেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে মিলে এদের সকলের সঙ্গে আলোচনা ক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন, যার প্রধান পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই সরকারে জায়গা পেয়েছিলেন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণেরা এবং যারা 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ক্ষমতায় ছিলেন। ওয়াকারুজ্জামান 1-11-র চেয়ে একটু ভিন্ন মডেলে খেলছেন, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই 2024-এর 5ই আগস্টেও ঘোষণা দেন নাই যে সেনাবাহিনী এই জরুরি পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করছে। সেনাবাহিনীর বরং মানে বিমান বাহিনী নৌবাহিনী প্রধানকে নিয়ে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়ে 2024-এর 5ই আগস্ট রাতে এক জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দেন যে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে আর খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। এরপর খালেদা জিয়া মুক্ত হন, অনেক মাস কেটে যায়, ইউনূস সরকার কবে নির্বাচন দেবে তা নিয়ে নানা রকম ধোঁয়াশা সৃষ্টি হয়। সেনাবাহিনীকে জানমালের দায়িত্বে খুব সক্রিয় অবস্থায় দেখা যায় না, বিচারিক ক্ষমতা নিয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা রাজপথে মোতায়েন থাকে বটে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার 7 মাসের মাথায় 2025-এর ফেব্রুয়ারিতেই সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে তিনি আগেই সবাইকে সাবধান করে দিতে চান, হানাহানি মারামারি করলে পরে তাকে দোষ দেওয়া যাবে না। তিনি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন মাত্র 7 মাসে এবং তিনি বলেন যে সবাইকে সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা কিন্তু বিপন্ন হবে, এবং তিনি বলেন যে মাত্র তার 30,000 সৈন্য মোতায়েন আছে, কাজেই 30,000 সৈন্য একাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, একটা ভালো পরিস্থিতি কার্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে। এটা ভাববার কোনো কারণ নাই। পুলিশ সদস্যদেরও কাজ করতে হবে, অন্যান্য বাহিনীকেও কাজ করবে, তাহলেই দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু তিনি বলেন, মানে এই যে ওয়াকারুজ্জামানের মডেলটা একটা ভিন্ন মডেল এ কারণে যে তিনি কিন্তু সেনা নিয়ন্ত্রিত ইউনূস সরকারও বলেন না, তিনি বলেন ইউনূস সাহেবের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, তিনি বলেন আপনাদের সাবধান করে দিচ্ছি। তিনি আবার এটাও বলেন আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাভ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এখন ওয়াকারুজ্জামানের মুখে এই কথা শোনা যাচ্ছে না, কিন্তু যে তিনি সত্যিকার অর্থেই খুব দ্রুত সেনানিবাসে ফিরতে চাইছেন অ্যান্ড হি হ্যাড এনাফ। মানে তারেক রহমান সরকারের ওপর সেনাবাহিনী যে ভরসা করে এখন ব্যারাকে ফিরে যেতে পারে সেরকম কোনো সুর তার মুখ থেকে শোনা যাচ্ছে না। তার মানে সশস্ত্র বাহিনীর অবস্থানটা এমন যে তারাই নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই ঠিক করবেন কবে তারা আবার ব্যারাকে ফিরে যাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু মে মাসে খুব
খুব জোর চাপ সৃষ্টি করেছিলেন ইউনূস সাহেবের ওপর, যে যদি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে তারা আর মোতায়েন থাকতে পারবেন না, কারণ তার সেনা সদস্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন রাজপথে টহল দিতে দিতে, এই বেসামরিক ডিউটি দিতে দিতে। কাজেই খুবই দ্রুত ডিসেম্বরের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে। তখন ইউনূস সাহেব একদিকে যেমন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর এই চাপের মুখে বলেছিলেন যে তিনি তাহলে পদত্যাগই করে ফেলবেন, কিন্তু অন্যদিকে মনে রাখতে হবে জুন মাসে তখন তিনি কিন্তু বিরাট লটবহর নিয়ে মানে বিরাট দল নিয়ে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বুঝিয়ে আসেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে তারেক রহমান সরকারি ক্ষমতায় আসতে যাচ্ছে সেই বোঝাপড়াটাও যে তখনই লন্ডনে হয়ে গিয়েছিল, এটা এমনকি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী তখন থেকেই বলে আসছে। সারা বাংলাদেশে যখন মবের রাজত্ব কায়েম হয়, সেই মবের রাজত্ব কায়েমের দোষ পুরোপুরি গিয়ে পড়ে কিন্তু ইউনূস সাহেব এবং ডক্টর ইউনূসের যে ঘনিষ্ঠ রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির উপর। এই যে বাংলাদেশে মানুষ হত্যা, পিটিয়ে মারা, মানুষ পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এই সব কর্মকাণ্ডে যে সেনাবাহিনী নিশ্চুপ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এ নিয়েও কারো কিন্তু সেভাবে প্রশ্ন করার সাহস হয় না, কারণ ওয়াকারুজ্জামান তো বলেই রেখেছেন ক্ষমতার লোভ তার নাই, তারা ক্ষমতায় নাই, তারা একটা সরকার গঠন করে দিয়েছেন এবং তারা চান একটা নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত তারা যাতে ব্যারাকে ফিরে যেতে পারেন। তারেক রহমান নভেম্বরের শেষ পর্যন্ত জানতেন না তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না। এরপর তিনি যখন ফিরতে পারেন তখন দেখা যায় যে সেনাবাহিনী যে ধরনের ভিভিআইপি ট্রিটমেন্ট তাকে দিচ্ছে তাতে বুঝতে বাকি থাকে না যে একরকমের এই বোঝাপড়া হয়েই তিনি দেশে ফিরেছেন, যে শুধুমাত্র তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাই নয়, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আজকে তাই সেনা সদর দফতরে গিয়ে সেনাবাহিনী 2024-এর আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কারণ সশস্ত্র বাহিনী একটা জাদু দেখিয়েছে বটে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে নির্বাচনের 2 মাস আগেও বাংলাদেশ একেবারে রাজধানীর প্রাণকেন্দ্রে হাদির মৃত্যুর ঘটনার পর দেখা গেল যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটো দৈনিক পত্রিকায় ভাঙচুর, অগ্নিকাণ্ড চলল কয়েক ঘন্টা ধরে, কিন্তু সেনাবাহিনী সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও কোনো চেষ্টা করলো না। কিন্তু সেই সেনাবাহিনী এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো নির্বাচনের সময় একেবারে ভোটের দিন এসে, যে নির্বাচনটি তারা তাদের গোছানো মতো মানে তাদের যে ডিজাইন, তারা যেভাবে হিসেব নিকেশ করেছিল সেভাবেই উঠিয়ে আনতে পারলো এবং ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাকে ক্ষমতায় নিয়ে আসতে, এবং সেই সেনাবাহিনীকে ঘাঁটানো যে তার কোনো উচিত হবে না এবং তার পক্ষে তার সে সাধ্য নাই সেটাও তিনি বোঝেন। তিনি বলেছেন যে এই যে দরবারে উপস্থিত হয়ে যে একদিকে যেমন সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তেমনি সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটা রাষ্ট্রের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন তা যেন কখনো নিভে না যায়। প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান খুব ভালো করে জানেন যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি এখন আছেন, মানে তিনি সাধারণভাবে চলাফেরা করছেন, কিন্তু মনে রাখতে হবে নভেম্বরের শেষ পর্যন্ত 2025-এ যখন তিনি ফেরার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বারবার বিএনপির তরফে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট জিয়ার পরিবারের একমাত্র উত্তরসূরি বিএনপি নেতা তারেক রহমানের জীবনের হুমকির বিষয়টি সবসময় তাদের বিবেচনায় রাখতে হয়, তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা সে বিষয়টি মাথায় রাখতে হয়।
তার নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চয়তা না পেলে তারা তারেক রহমানের দেশে ফেরা সমীচীন বলে মনে করেন না। কিন্তু তারেক রহমান যখন দেশে ফেরেন তখন দেখা যায় একদিকে যেমন মানে ব্যাপক সেনা টহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিয়ে তার নিরাপত্তা রক্ষা করা হচ্ছে, ধীরে ধীরে তিনি একেবারে স্বাভাবিক সাধারণভাবে চলাচল করছেন। এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। প্রেসিডেন্ট জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যাপক সেনা নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তারা ঢুকে ব্রাশ ফায়ার করে এমন নৃশংসভাবে হত্যা করেছিল, তার মুখটি পর্যন্ত চেনা যাচ্ছিল না, তার মুখটি পর্যন্ত দেখার সুযোগ মেলেনি পরিবারের সদস্যদের। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনীকে খেপিয়ে তুললে বাংলাদেশে কত নৃশংস ঘটনার শিকার হতে পারে। অন্যদিকে তিনি জানেন যে এমনকি 2025-এর ডিসেম্বরে ওসমান হাদি যে এত বড় নেতা হয়ে উঠলেন, তাকেই যে হত্যার টার্গেটে পরিণত করা হলো এবং যেভাবে তার হত্যার ঘটনাকে ঘিরে বড় ধরনের আইন শৃঙ্খলা ঝুঁকি সৃষ্টি করা হলো, এর পেছনেও এমনকি সেনা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এ আলাপ হয়ে থাকে। কাজেই তারেক রহমান জানেন তিনি যে নিরাপত্তা বলয়ে বাস করছেন তার এবং তার পরিবারের নিরাপত্তা থেকে শুরু করে তার সরকারের নিরাপত্তা, কতদিন তারা সরকারে থাকতে পারবেন তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর। কারণ বাংলাদেশে আবার কোনো সরকারের আসা যাওয়া সেটাও সেনাবাহিনীর আস্থা বা অনাস্থা ছাড়া ঘটতে পারে নাই। এ দফায়ও তারেক রহমান যখন ক্ষমতায় এসেছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার দিয়ে আর নানা বয়ান তুলে সংবাদ মাধ্যমে স্পষ্টতই বলছেন যে ওয়াকারুজ্জামান যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতেন তাহলে ইউনূস শেষ পর্যন্ত নির্বাচন দিতেন না, আর ইউনূস নির্বাচন না দিলে বিএনপি প্রধান তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসা সম্ভব হতো না। কাজেই কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সে সিদ্ধান্ত সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়, এবং সেনাবাহিনীর দরবারে গিয়ে তিনি যে বক্তৃতা দিলেন তাতে সেটা পরিষ্কার, বাংলাদেশের সেনাবাহিনী সত্যি কি ব্যারাকে ফিরবে নবনির্বাচিত তারেক রহমানের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে, নাকি ওয়াকারুজ্জামান 2027-এর মে তার মেয়াদ শেষ পর্যন্ত রাজপথের নিয়ন্ত্রণ, রাজনীতির নিয়ন্ত্রণ তার হাতেই রাখবার সিদ্ধান্ত নিয়েছেন।